সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। ডিবি কর্মকর্তাদের নেতৃত্বে আমার পেছনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে এই চুরির সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন তাদের সাথে কথা বলছি। আপনি এই চুরির সাথে কতদিন যাবত জড়িত? যে আমি গাড়ির করতেছি আজকে 4-5 মাস হবে। তাহলে এই যে গাড়িগুলো চুরি করার পরে যে আপনি খুলেন বা কি, এটা কিভাবে এটা চেঞ্জ হয়, নাম্বার চেঞ্জ হয়, কিভাবে কি হয় একটু বলুন তো। যে আসলে গাড়িটা ওরা চুরি করে আনার পর আমার কাছে গাড়িটা দেয়, বিআরটির প্রতিপক্ষ দালাল যারা আছে ওদের মাধ্যমে গাড়ির কাগজগুলো বের হয়ে আসে এবং ধোলাইখালের কিছু সম্পৃক্ত লোক আছে যাদের মাধ্যমে এই গাড়িগুলো চেসিসগুলো পরিবর্তন করা হয়। অরিজিনাল চেসিসের উপরে আলাদা স্টিলের পাতে একটা চেসিস প্রিন্ট করে। যে চেসিসটা প্রিন্ট করছে এটার কাগজপত্র এবং মালিকের নাম ঠিকানা তারা বিআরটি থেকে যে কোনো দালালের মাধ্যমে যেভাবে তারা সংগ্রহ করে পরে বিক্রি করে। এটা এমনভাবে পেস্ট করে যে এটা কারো ধরার কোনো উপায় নেই। এটার নাম্বার নিয়ে যখন ক্রেতা বিআরটিতে যে ভেরিফাই করে তখন দেখে যে হ্যাঁ মালিকের নাম ঠিকানা সব ঠিক আছে। কিন্তু প্রকৃত ক্রেতা যারা, এরা একটাই ভুল করে যে এই গাড়িটার যার নামে রেজিস্ট্রেশন তার ঠিকানা পাওয়ার পরেও তারা তাদের কোনো যোগাযোগ করে না, রাস্তাতেই গাড়িটা কেনা বেচা করে। এটাই হচ্ছে মানুষের বড় বোকামি। এই পর্যন্ত এই 5-6 মাসে কতগুলো গাড়ি এই ধরনের বিক্রি করেছেন? যে বিক্রি করেছি এখান থেকে কয়েকটা, কিন্তু স্যারেরা গাড়ি উদ্ধার করেছে 10টার মতো। আর বাকি গাড়িগুলো এখন কোথায় আছে? আর কোনো গাড়ি নেই আর কি, যা ছিল 4 মাসের সব স্যারেরা আর কি উদ্ধার করে ফেলেছে। আপনারা এই এক একটা গাড়ি কত করে বিক্রি করেছিলেন? আসলে এখানে সবগুলো গাড়ি বিক্রি তো না, কিছু কিছু গাড়ি বিক্রি করা হয়েছিল। এগুলো বিভিন্ন প্রাইস, বিভিন্ন মডেল অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করা হয়েছে। যেমন আমরা এখানে একটা জিপ দেখতে পাচ্ছি, জিপটা কি বিক্রি করতে পেরেছিলেন? জি না। এটা যখন বিক্রি করতে আসেন তখন ড্রাইভ করে এসেছিলেন কে? যেটা ড্রাইভ করে এসেছিল ইকবাল। গাড়ি চুরির সাথে আপনি কতদিন যাবত জড়িত? এই বছরখানিক। এই 1 বছরে আপনি কি পরিমাণ গাড়ি চুরি করেছেন বলুন তো? 1 বছরে আর আগে একবার ধরা খাইছিলাম, তখন 2টা গাড়ি, আর এবার 10টা গাড়ি। ও, এর আগেও আপনি চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলেন? জি। তখন কি আপনার সাজা হয়েছিল? না, 6 মাস জেল খাটছি। 6 মাসের জেল হয়েছিল? জি। এরপরে এই এদের সাথে আবার কতদিন যাবত যোগ দিয়েছেন? এই 4-5 মাস। আচ্ছা, গাড়িটা কিভাবে আপনারা চুরি করেন একটু বলুন তো। মানে বিভিন্ন সিএনজি স্টেশন, পার্কিং প্লেসে যায় দাঁড়ায় ড্রাইভারদের সাথে পরিচিত হওয়ার পরে ওনাদের সাথে কথা হয়, টাকার লোভ দেখে ড্রাইভিং শেখার কথা বলে টাকার লোভ দেখে গাড়ি নিয়ে যায়। তাদেরকে যে টাকার লোভটা দেখান, কিভাবে দেখান, কি উদ্দেশ্যে দেখান? উদ্দেশ্যে দেখে আমি ড্রাইভিং শিখবো, ওনাদের শেখা বাবদ আধা ঘন্টায় এত টাকা দিব, 500 টাকা দিব বা 1000 টাকা দিব, এরকম একটা লোভ দেখাই। এইভাবে তারপর গাড়িগুলো নিয়ে আপনারা কোথায় চলে যান? এভাবে গাড়ি যে কোনো জায়গায়, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, যে কোনো জায়গায় নিয়ে সেফ মনে করি, ওইখানে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পরে নাদিমের কাছে গাড়ি দিই আমি। যখন আপনার কাছে নিয়ে যায় আপনি সেগুলো কোথায় রাখেন? আমি গাড়িগুলো নিয়ে রনির কাছে যাই, কাগজ গেট আপ চেঞ্জ করার জন্য। এতে রনি বিক্রি করেন, আপনি বিক্রি করেন গাড়ি? বিক্রি করার সময় আমি থাকি। এক একটা গাড়ি কত দামে বিক্রি করা হয়? বিভিন্ন রেটে বিক্রি করা হয়, 8 লাখ, 10 লাখ, 12 লাখ। কোথায় গিয়েছিলেন আপনি জিপটি চালায়ে? এয়ারপোর্টে গিয়েছিলাম। সেখানে কে ডেকেছিল আপনাকে? ওইখানে এয়ারপোর্টে যাওয়ার পরে ওকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওই আসছে। হ্যাঁ। নাদিম। আচ্ছা। আসার পরে তখন নাম্বার প্লেট চেঞ্জ করার পরে নাদিম গাড়ি নিয়ে গেছে। এরপরে ডিবি এই গাড়িটা কিভাবে উদ্ধার করলো? ডিপি উদ্ধার করছে নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে। সেখানে কিভাবে? ওইখানে গাড়ি সহ উদ্ধার করছে। সেখানে গাড়ি নিয়ে গিয়েছিল কে? গাড়ি নিয়ে গিয়েছিলাম নাদিম আর আমি। সেখানে আপনাদেরকে কে নিয়ে যেতে বলছিল গাড়ি?
নিয়ে যেতে বলছিল রনি। গাড়ি চোরের সাথে কতদিন যাবত আপনি জড়িত? আমি স্যার 5 মাস যাবৎ জড়িত। এই 5 মাসে কতগুলো গাড়ি আপনি বিক্রি করেছেন? আমি স্যার 5টা গাড়ি বিক্রি করছি ওদের সাথে। কত টাকা পেয়েছেন 5টা গাড়ি বিক্রি করে? স্যার কোনোটা 12,000 15,000 টাকা করে পাইছি। এই একটি গাড়ি বিক্রি করে 12,000 আর 15,000, একটা চাকার দাম কত জানেন? স্যার আমি তো একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতাম, বেতন পাইতাম না, তাই স্যার আমি অনেক কষ্ট করার পরে এরা আমাকে বলছে একটা গাড়ি বিক্রি করে দাও, তোমার 15,000 টাকা দেবো। তখন এদের সাথে গিয়ে ওই মালিক যখন বিক্রি করতে যায় তখন এর সাথে শুধু স্যার যাইতাম বিক্রি করার জন্য। তখন স্যার গাড়িটা বিক্রি হলে আমার 15,000 টাকা দিত, এক গাড়িতে 20,000 টাকা পাইছি স্যার। গাড়ি সাধারণত কাদের কাছে বিক্রি করেন? এটা সাধারণত স্যার পত্রিকা এবং এটা সেল বাজারে অ্যাড দেওয়া হয়, ওই মোতাবেক কাস্টমাররা ফোন দেয় যে আমরা গাড়িটা দেখতে চাই। তখন একটা প্লেস, কারণ এদের স্যার কোনো নির্দিষ্ট প্লেস নেই যেখানে স্যার গাড়িটা এরা দেখে। এরা রাস্তাঘাটে যে কোনো একটা জায়গায় নাম বলে হয়তো মতিঝিল বা অন্য এলাকায়, সেখানে স্যার রাস্তায় গাড়িটা দেখানো হয়। তাদের পছন্দ হইলে স্যার তারা ওই একটা ডেট দেয়, আগামীকাল বিআরটিএ যাচাই করে তারপরের দিন তারা ব্যাংকে লেনদেনটা করে আর কি স্যার, সাধারণত এটি। এই যে বিআইটিতে যখন তারা যায় দেখা যায় যে গাড়ির কাগজপত্র ওই নামে ঠিক আছে, এটা কিভাবে আপনারা বের করেন? যারা ব্রোকার, দালাল, এই দালালরাই স্যার এটা করে, দালালদের মাধ্যমে কাগজপত্র স্যার ম্যানেজ করে। কতদিন যাবত গাড়ি চোরদের সাথে আপনি জড়িত? 8 মাস। আপনি কত টাকা করে পান একটা গাড়ির পিছনে? এর 15-20 হাজার। আপনি তো গাড়ির কাগজপত্র তৈরি করেন নাকি? না, তৈরি ঠিক না, মানে সংগ্রহ করে দিই আর কি। আচ্ছা, এই গাড়ির কাগজপত্র সংগ্রহ করেন কোত্থেকে? এটা বিআরটির কতিপয় কিছু দালাল আছে, ব্রোকার, যারা বাইরে ব্রোকারি করে। এদের মধ্যে ইদ্রিস আছে, রফিক আছে, ওদের মাধ্যমে কাগজগুলো বাইরে আসে। ওদেরকে প্রতি গাড়ি প্রতি কত টাকা দিতে হয়? ওরা এক একটা গাড়ির কাগজ বাবদ 1-1.5 লাখ এবং 2 লাখ পর্যন্ত ওরা নেয়। গাড়ির মডেল অনুযায়ী ওরা কাগজের দাম নেয়। বিষয়টি আপনি শিখলেন কার কাছ থেকে? যে এটা আসলে আমার এক ফ্রেন্ড ছিল, তার নাম আনোয়ার, ওর মাধ্যমেই স্যার আমি এই জিনিসটা ওই প্রথমে আমাকে বিআরটির থেকে যেভাবে কাগজগুলো বের করা যায় এ ব্যাপারে একটা সূক্ষ্ম ধারণা দিয়েছিল, ওর কাছ থেকে স্যার আমি এটা পেয়েছিলাম। কথা বলছি ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান পিপিএম সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গাড়ি আপনি উদ্ধার করেছেন, কোত্থেকে কিভাবে উদ্ধার করলেন? আমরা দীর্ঘদিন যাবৎ একটা গ্রুপের সন্ধান কাজ করতেছিলাম, যে তারা ড্রাইভারের শিকার অভিনয় করে গাড়িগুলো নিয়ে যাচ্ছিল এবং গাড়িগুলো ট্রেস পাওয়া যাচ্ছে না, এবং সবগুলো দামি গাড়ি। তো গত 4 মাস যাবৎ এই গ্রুপের পিছনে আমি কাজ করি। কাজ করার পরে এক পর্যায়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই গ্রুপটা কী কাজটা করতেছে, এবং এদের সদস্যগুলো আইডেন্টিফাই করার পরে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। গত 30 তারিখে আমরা অভিযান শুরু করেছি। গ্রুপে যারা আছে অন্যতম সদস্য যারা 5 জনকে গ্রেপ্তার করি, করার পর তাদের যে বিভিন্ন দখলে থাকা যে গাড়িগুলো, এই গাড়িগুলো আমরা উদ্ধার করতে সমর্থ হই, এবং তারা নিজেরা স্বীকারোক্তি দেয় যে জিজ্ঞাসাবাদ করলে হ্যাঁ আমরা এই গাড়িগুলো চুরি বা ছিনতাই করেছি এবং গাড়িগুলো অমুক জায়গায় আছে, আমরা ওই জায়গা থেকে উদ্ধার করে আমরা তাদেরকে নিয়ে আসি। এই যে আপনার পেছনে যে জিপটি, এই জিপের কালার আমরা জেনেছি যে চেঞ্জ হয়েছে, প্রকৃতপক্ষে এটা কালার কি কালার ছিল? এটা আসলে মেরুন কালার ছিল, এর হেরিয়া গাড়ি, এবং এটা স্পেশালিটা হলো যে এই ধরনের গাড়ি কখনো আগে চুরি বা ছিনতাই হয় নাই, এই ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটেছে। এই গাড়িটা অনেক দামি গাড়ি, 70 লাখ, অ্যাটলিস্ট 70 লাখ টাকার দাম। এই গাড়িটা ছিল মেরুন কালার, এটাকে ব্ল্যাক করেছে, এবং ডেকোরেশনের যে পিছনে আপনারা দেখতে পান, সামনে ডেকোরেশনও কিছু চেঞ্জ করেছে, যেমন সাইডে হেরিয়ার লেখা আছে, এই হেরিয়ার লেখাটা আগে ছিল না, এটা ওরা নতুন করে লাগিয়েছে। আর পিছনে আপনার লাইটের যে ডেকোরেশন আর কিছু লেখা আছে, ওই যে র্যাপ আর লেখা আছে, এগুলো অনেক কিছু চেঞ্জ করছে, অনেক টাকা পয়সা খরচ করছে এটাকে, আউটলুকটাকে এমনভাবে চেঞ্জ করার জন্য যাতে ওনার মালিকও যদি গাড়িটা দেখে চিনতে পারবো না। যেমন যখন আমরা গাড়িটা উদ্ধার করে মালিক যখন আসার পরে উনি কিন্তু গাড়িটা দেখে গাড়িটা চিনতে পারেনি যে এটা তার গাড়ি। গাড়িটা কোত্থেকে আপনি কালার করেছেন? গাড়িটা কালার করা হয়েছিল ওই কতিপয় এক মিস্ত্রির মাধ্যমে, সেই গাড়িটা ঢাকার বাইরে নিয়ে যে কালারটা করে দিয়েছিল। গাড়িগুলো পেছনে যারা কাগজ বানিয়ে দিচ্ছে তাদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? কাগজ যারা তৈরি করছে তাদের ব্যাপারে আমরা কাজ করছি। আমরা অলরেডি গ্রুপকে শনাক্ত করতে পেরেছি যে কারা এই কাজটা করেছে, যে তোদের ধরা পড়ার পরে তারা আত্মগোপনে চলে গেছে। তাই আমরা গ্রুপটা আইডেন্টিফাই করেছি এবং এদেরকে নিশ্চয়ই আইনে আওতা নিয়ে আসবো, এবং যাতে এই ধরনের কাজ না করতে পারে আমরা চেষ্টা করবো যে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতা আনার জন্য, এবং এদের যাতে যত শাস্তি যেন হয় এই ব্যাপারে আমরা আমাদের যে পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা করব। আমরাও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি রাখবো এই সকল গাড়ি চোরদেরকে যারা সহযোগিতা করে আসছেন আইনের আওতার ফাঁক ফুকুর দিয়ে যেন তারা কোনো অবস্থায় বেরিয়ে যেতে না পারে এবং তাদের যথাযথ বিচার হবে। আপনারা যারা গাড়ির মালিক আছেন আপনাদের চালকদেরকে একটি জিনিস বলবেন,
সেই জিনিসটা হচ্ছে যে এই যে যা সকল লোকদেরকে আজকে ধরে নিয়ে এনেছে, এরা যে পন্থাটা অবলম্বন করেছে তা হচ্ছে ড্রাইভারকে অর্থের লোভ দেখিয়েছে। বলেছে আমি বিদেশ যাব, আমি ড্রাইভিং জানি, কিছু একটু আরেকটু শেখা বাকি আছে, আমার একটু ইন্টারভিউ দিতে হবে, সামনে এখানে ইন্টারভিউ দেবো, তোমাকে আমি 1 ঘন্টায় এই 500 টাকা বা 1000 টাকা দিচ্ছি। এইভাবেই কিন্তু এরা গাড়িগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তাই আপনি যখন আপনার বাড়ির গাড়ির চালককে রাখবেন, সেই চালককে আপনি যথাযথভাবে এইটাই বোঝাতে চেষ্টা করবেন যে সে যেন কোনো অর্থের লোভে বা কোনো কিছুর লোভে গাড়ি অন্যের হাতে হ্যান্ডওভার না করেন। কথা বলছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ ময়ূর ইসলাম সাহেবের সাথে। আপনার সফল নেতৃত্বে অনেকগুলো দামি গাড়ি উদ্ধার করা হয়েছে, এটা কি করে সম্ভব হলো? ঢাকা মহানগর গোয়েন্দা অপরাধ তথ্য বিভাগে আমরা ঢাকা মহানগরীর পক্ষে একটা স্পেশালাইজড টিম গড়ে তুলেছি, যারা এই গাড়ি ছিনতাই হয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া গাড়ি উদ্ধার করে থাকে। তো এরা এই কাজে ইতিমধ্যে কাজ করে প্রচুর সংখ্যক গাড়ি উদ্ধার করেছে এবং 50টার মতো কর্মরত গ্যাং গাড়ি এই চুরি ছিনতাই চক্রের সদস্য, এবং প্রত্যেক চক্রেরই একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে। তো এই পর্যন্ত সাফল্য অনেক। এই টিমের নিষ্ঠা, আন্তরিকতা এবং দক্ষতার কারণে এটা সম্ভব হয়েছে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তার এসআইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে লালমাটির থেকে যে 3 জন অস্ত্রধারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আমরা তাদের সাথে কথা বলছি। অস্ত্র কার কাছে ছিল? অস্ত্র যার কাছে ছিল ও এই ওরে ধরতে পারেনি ওনারা। তো অস্ত্র তাহলে কি হাওয়ার উপর থেকে আসলো? না, উনি অস্ত্র ফালাই দিয়ে তারপরে দৌড়ে চলে গেছে। তো 2টা অস্ত্রই তার কাছে ছিল? 2টা অস্ত্র না, একটা অস্ত্র ছিল তার কাছে। আর আরেকটা অস্ত্র কার কাছে ছিল? আরেকটা এটা বলতে পারি না, আরেকটা অস্ত্র দেখি না। চাপাতি কার কাছে ছিল? এই চাপাটি একটা ছিল ওনার কাছে, একটা ছিল আমার কাছে। কতদিন যাবত এই ছিনতাই কাজ করেন? আসলে আমি এই কাজের লোকে কিন্তু জড়িত না, ঠিক আছে। ওরা আমারে ওই ব্যাগটা হাতে দিয়া বয় দেয় যে দৌড় দে, নাহলে গুলি করুম তোরে। তখন আমি দৌড় দিছি। ও তাহলে চাপাতি আসলো কিভাবে আপনার হাতে? আমার কাছে কিন্তু চাপাটি ছিল না, কিন্তু এখন এরা বলতেছে আমার কাছে চাপাটি। তা আপনি কতদিন যাবত এগুলো করেন? আমি স্যার আজকে আসছি স্যার। অস্ত্রটা কার কাছে ছিল? স্যার আমার কাছে যে ছুরি ছিল স্যার, আমার ছুরি দিয়েছে স্যার, আমি ছুরি রাখছি। রিভলভার ছিল কার কাছে? পিস্তল ছিল? ছিল ওই মোহিনের কাছে। দুটোটাই ছিল? না, একটা ছিল ওর আত্মরক্ষা করে ও স্যার পালাই গেছে স্যার। আরেকটা জিনিস ছিল, ওইটা কার কাছে ছিল স্যার ওইটা আমি বলতে পারি না, কিন্তু চাপাটা একটা আমার কাছে ছিল, এটা আমি বললাম স্যার। কথা বলছি লালমাটিয়াতে যখন ছিনতাই হচ্ছিল যে ভদ্র মহিলার, যার ব্যাগ ছিনতাই হওয়ার এক পর্যায়ে পুলিশ এই আসামিদেরকে গ্রেপ্তার করে সেই ভিকটিমের সাথে। কি নাম আপনার? মাহফুজা সিদ্দিকী। আপনি আমাদেরকে বলুন তো যে কিভাবে ঘটনাটা কি হলো? আমার মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছিলাম, তো ফেরার পথে ঠিক আড়ংয়ের সামনে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন আমি গাড়িটা ড্রাইভারের কাছে রেখে আমি একটা রিক্সা করে বাসায় ফিরছিলাম। ঠিক আমার বাসার গেটে যখন আমি দাঁড়িয়ে রিক্সা ভাড়া দিচ্ছিলাম, ঠিক ওই টাইমে 3 জন ছিনতাইকারী আর কি এসে দাঁড়ায়। 2 জনের হাতে 2টা পিস্তল ছিল এবং একজনের চাপাতি ছিল। তো বললো আপনি কোনো কথা বলবেন না, যা আছে দিয়ে দেন। তো আমার ব্যাগটা, তারপর আমার 2টো আংটি ছিল, আমার চেন টান দিয়ে ছিঁড়ে নেয় এবং বলে কোনো কথা বলবেন না, সোজা চুপচাপ বাসায় ঢুকে যান। তো আমি বাসায় ঢুকে গেলাম। তারপর বাসায় যে আমি চিৎকার শুরু করলাম, তো ইতিমধ্যে আমার ড্রাইভারও চলে এসছে গাড়িটা নিয়ে। তো আমার ড্রাইভার, দারোয়ান এরা সব আমার সাথে মানে পিছে পিছে আমরা চিৎকার করতে করতে দৌড়ে গেলাম। গিয়ে সামনে যখন মাঠের কাছে গেলাম, তো ওখানে আরও লোকজন ছিল, মেইনলি ড্রাইভার, দারোয়ান, আবার পুলিশও এসেছিল ততক্ষণে। তো সবাই মিলে ধাওয়া করে এবং এক পর্যায়ে সি ব্লকের একটা নিউ অ্যাপার্টমেন্টে ওরা লুকিয়েছিল আর কি। কথা বলছি মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর হাবিবুল্লাহ সাহেবের সাথে। কিভাবে গ্রেপ্তার করলেন? আমি তখন তো 8টা থেকে 2টা পর্যন্ত ফুড পেট্রোল ছিল লালমাটি এরিয়ায়। আমি যথাসময় সিসি নিয়ে যখন অবস্থান করছিলাম আনসার ক্যাম্পের সামনে, তখন ওরা দৌড়াচ্ছে, ওদের পিছনে লোক দৌড়াচ্ছে। তখন আমি সাথে সাথে আমার সাথে পিওমের 3 জন ফোর্স ছিল, ওদেরকে নিয়ে আমি ধাওয়া করি। তারপরে লালমাটিয়া সি ব্লকের 2তলায়
সানসেটের পাশ দিয়ে দৌড়ায় পরে এদেরকে দিতে করি আর কি। এদের কাছে কি কি উদ্ধার করেছেন? ওদের কাছ থেকে তাৎক্ষণিক একটা অস্ত্র নিচে দুটো অস্ত্র ফেলাই দিয়েছিল নিচে, একটা রিভলভার, একটা পিস্তল আর 2টা চাপাতি ছিল। কথা বলছি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ সাহেবের সাথে। এই এলাকার জনসাধারণের সার্বিক নিরাপত্তা বিধানে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? মোহাম্মদপুর থানাকে 9টি বিটে অঞ্চলে ভাগ করেছি, 9টা বিট অঞ্চলে। প্রত্যেকটা বিটের জন্য প্রত্যেকটা অফিসার নিয়োগ করেছি, তারা জনগণের কাছাকাছি যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমার ডিসি, আবার এডিসি এবং এসির মাধ্যমে আমরা প্রতিনিয়ত লোকজনের কাছে যাচ্ছি। আমাদের টেলিফোন নাম্বার জনগণ আমাদেরকে এখন ডাকলেই পাচ্ছে, আমরাও জনগণকে বিভিন্ন কাজে ডাকতে পারছি। এই মাধ্যমে পারস্পরিক সহায়তার কারণেই আমরা আগামী দিনে চিন্তা করতেছি যে এই পারস্পরিক সহায়তা অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে। কথা বলছি তেজগাঁ বিভাগের উপপুলিশ কমিশনার ইমাম হোসেন সাহেবের সাথে। পুলিশ যে ভূমিকা রেখেছে জীবনের বাজি রেখে, এই আগামী দিনগুলোতেও ঠিক একই ধরনের ভূমিকা রাখতে পারবেন কিনা এ ব্যাপারে আপনার অভিমত কি? পুলিশ তার সীমিত সামর্থ্য এবং ঢাকা শহরের যে বর্ধিষ্ণু জনগণ, যে নিত্য নতুন মোড় নেওয়া ক্রাইম, সেই ক্রাইমের সাথে প্রতিনিয়ত রাস্তায় লড়ে যাচ্ছে। আমাদের যে সামর্থ্য আছে, যে সুযোগ সুবিধা আছে, তার সর্বোচ্চ ব্যবহার করে পুলিশ প্রতিনিয়ত এরকম জীবনের ঝুঁকি নেয়। এবং আজকেরটা হয়তো আমরা হাতে নাতে অনেক বড় করে ধরতে পেরেছি বলেই হয়তো আপনারা অনেকে জানেন। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, যে ঘটনা হয়তো অনেকেই জানে না বা আমরা অনেককে এরকম বলিও না, বলাও হয় না কাজের কারণে, কিন্তু পুলিশ প্রতিনিয়ত এরকম ঝুঁকি নিতে প্রস্তুত। এই আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এদেরকে এই বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আমাদের গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা কথা বলছি ফেন্সিডিল ব্যবসার সাথে যারা জড়িত, তাদের মধ্যে একজন নিজেকে ফরিদপুর মসজিদের প্রেস ইমাম বলে পরিচয় দিতেন। আমরা তার সাথে, তার নাম মোহাম্মদ আব্দুল সালাম, কথা বলছি। তিনি কি বলেন, কিভাবে আপনি ফেন্সিডিলের ব্যবসার সাথে জড়ালেন? আমি একটা গাড়ির শোরুমে চাকরি করতাম, তো একটা আমাদের এলাকার একটা লোক ছিল, তো আমার কাছে চাকরির জন্য আসছিল, কিন্তু ফেন্সির ব্যবসা করতে আমি জানতাম না। তো আমি আরও চাকরি দিব আশ্বাস দিয়েছিলাম, চাকরিও দিয়েছিলাম। ওরও এই ব্যবসার সাথে জড়িত ছিল, বাইদি বাবার সাথে যাইতাম, একদিন একটু খাইতাম, খাওয়া দাওয়ার সাথে এই ব্যবসার সাথে জড়াই গেছি স্যার। আপনি এই যে টুপি, দাড়ি এবং এই যে লেবাস, এটা কতদিন যাবত ব্যবহার করছেন? এটা স্যার 5-6 বছর। এই ব্যবসা কতদিন যাবত করছেন? 6 মাস। এই লেবাজে এবং এই ধরনের এই ফেন্সিডিল কি আজকালে আমাদের দেশে হুজুররা খায়? না স্যার। এই যে এই জিনিসগুলো আপনাকে কে দিয়েছিল পাচার করার জন্য? এটা দিয়েছিল মিল্টন ভাই। কি নাম? মিল্টন ভাই। সে কোথায় নেওয়ার জন্য দিয়েছিল? বিভিন্ন জায়গায় দেওয়া হয়তো, আমি ওই এক লোকের কাছে যারা দিতাম, এটা হলো ফকিরিয়া ফুল কইছিলাম আর কি দেবো। কি নাম সে যাকে আপনি এই ফেন্সিডিলগুলো দেওয়ার কথা, তার নাম কি? তার নাম টিটন। আমরা শুনেছি যে আপনার স্ত্রী কোরআনে হাফেজ, এটা কি সত্য? সত্য। ঘরের স্ত্রী কোরআনে হাফেজ, তার স্বামী এই ধরনের ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত, তার কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? স্যার আইনে যে বিচার আছে আমি মাথা পেতে নিতে চাই স্যার, আমার শাস্তি হওয়া উচিত। আপনি কতদিন যাবত এই ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত? ব্যবসার সাথে আমি বেশি দিন তো জড়িত না, মানে এইভাবে আগে প্রশাসনের সাথে কাজ করতাম আর কি। কোন প্রশাসনের সাথে কাজ করতেন? দাউদকান্দি। সেই প্রশাসনটার কাজ কি ছিল? গাড়ি থেকে চেকারি করে মাল মানে অবৈধ জিনিসপত্র পেলে নামাইতাম আর কি, আমি ওদের মামলা দিতাম, করতাম এইভাবে। আর এখন নিজেই হলে গিয়ে সেই মামলার বলি হয়ে গেছেন নাকি? জি স্যার। হ্যাঁ জি। আপনাকে এই ব্যবসার সাথে কে আপনাকে জড়ালো? কুকিল বলে একটা লোক আছে, কুকিল। সে ব্যবসা করে এখন? জি স্যার, তারই চালান ছিল এটা। তার কতগুলো এই মাল ছিল, এই ফেন্সিডিল কতগুলো ছিল? এখানে 600-র মতো ছিল তার। কত? 600। আমরা তো দেখছি এখানে 2500। হ্যাঁ 2500 এখানে টোটাল। হ্যাঁ, আর কার ছিল? এই যে মিল্টন। হ্যাঁ মিল্টন ভাইয়ের। এই ফেন্সিডিলগুলো আপনারা কোথায় দিতেন? আমি কোথাও দেওয়ার জন্য আসিনি, আমি ওই কুকিল, ওই যে সালাম মোল্লার সাথে কথা বলছে, ওটার আমি মানে জাস্ট সাথে আসছি দেওয়ার জন্য আর কি। একটা ফেন্সিডিল কত বিক্রি হয়? 340। এই ফেন্সিডিলগুলো আপনার কোথায় সরবরাহ করার জন্য এনেছেন? এটা
এখানে আমিন বাজার আর ওই যে ঢাকার ওই যে মোল্লা ভাইরে দিয়েছিলাম, মোল্লা ভাই যে ফকিরাপুল দিতে চাইছিল। আমিন বাজারে কাকে দিতেন আপনারা ফেন্সিডিলগুলো? ওইখানে যে যারা ব্যবসা করে তাদেরকে। কি নাম তাদের? তাদের তো অনেক নাম আছে, তো রাজীব, সুমন, তারপরে সোহেল, মনির। আপনি কতগুলো নিয়ে এসেছিলেন ফেন্সিডিল? আমার ওখান থেকে পাঠাই দিছিল তো 2400। এই 2400 পিস ফেন্সিডিলের দাম কত টাকা আসবে? 7 লাখ টাকা। আমরা গতকালকে রাতের বেলা বিশেষ অভিযান পরিচালনা করে মিরপুরের গাবতলী এলাকা থেকে একটা ট্রাক ভর্তি প্রায় 2502 বোতল ফেন্সিডিল উদ্ধার করি। এই সংক্রান্তে মসজিদের একজন ভুয়া ইমাম, একজন পুলিশের ভুয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা এদেরকে গ্রেপ্তার করে থাকি। এরা বিভিন্ন সময় ঢাকা শহরে শুধু অর্থের জন্য এই অবৈধ মাদক তথা ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। নতুন বছরে বিশেষ করে 31 উপলক্ষে তারা এই চালানটাকে ঢাকা শহরে এনে বিক্রি করার জন্য অপপ্রচার চালাচ্ছিল। পথে তাদের গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময় তাদের এটা পৌঁছাতে পারেনি ঢাকা শহরে, এবং আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেছি। তারা ইতিপূর্বেও অনেকগুলো মাদক মামলার আসামি, এবং এই সংক্রান্তে তাদের ব্যাপারে আমরা নিয়মিত মামলা রুজু করতে যাচ্ছি, এবং তাদের পুরো ব্যাপারটাই তদন্তের অধীনে রয়েছে। আমরা বাদবাকি জড়িতদেরকেও গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, বিষয়গুলো পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। তারা যদি এভাবে আজকে যে দায়িত্বগুলো পালন করছে, আগামী দিনগুলোতেও এর চাইতে আরও সুন্দর এবং ব্যাপক ভূমিকা অবলম্বন করবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।